আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো আমরা এই পর্বে আমাদের চ্যাপ্টার 16 অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 16 এর একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা হচ্ছে 16 এর বি, যেটা হচ্ছে তিতাস পাবলিকেশনস এর বই। সো এই বইতে 16 এর বিতে যে নিয়মটা, আমরা সাধারণত এই 16 নম্বর চ্যাপ্টারটার নাম দিয়েছি হচ্ছে প্রোবিনিয়াস মেথড, অর্থাৎ একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করব প্রোবিনিয়াসের ধারার মাধ্যমে। এখন প্রোবিনিয়াসের ধারায় যখন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা সলভ করতে যাই, সেক্ষেত্রে আমাদের প্রিভিয়াসলি কিছু কথা আগে জানতে হয়। সে কথাগুলো কি? সে কথাগুলো হচ্ছে একটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা বিন্দুকে আমরা কখন সাধারণ বিন্দু বলবো আর কখন সেটাকে ব্যতিক্রম বিন্দু বলবো, আর ব্যতিক্রম বিন্দু যদি হয় সেটা কি নিয়মিত ব্যতিক্রম ধর্মী বিন্দু নাকি অনিয়মিত ব্যতিক্রম ধর্মী বিন্দু, এই জিনিসগুলো আমাদের জানতে হয়। যদি সে নিয়মিত ব্যতিক্রম ধর্মী বিন্দু হয়, তবে গিয়ে আমরা সেটাতে কি করতে পারি, প্রোবিনিয়াস পদ্ধতিতে ধারা অ্যাপ্লাই করতে পারি। সো আমাদের অনেক কোশ্চেনে হয়তো বলবে যে, আপনার প্রশ্ন থাকবে এরকম, প্রশ্ন দিয়ে বলবে যে যে দেখাও যে এই সমীকরণের x ইকুয়ালস টু 0 একটি নিয়মিত ব্যতিক্রমধর্মী বিন্দু। এইটা হচ্ছে প্রশ্নের একটা পার্ট, থাকতে পারে, না থাকলে আমরা ওটা করব না। যদি থাকে যে দেখাও যে x ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু 0 বিন্দুতে এই সমীকরণটার x ইকুয়ালস টু 0 একটা নিয়মিত ব্যতিক্রমধর্মী বিন্দু বা ব্যতিক্রমধর্মী বিন্দু কিনা যাচাই করা, এই ধরনের প্রশ্ন যদি থাকে প্রথম পার্ট, সেটা আমরা করব। আর যদি না থাকে, শুধু যদি বলে যে এই সমীকরণটিকে ধারার মাধ্যমে সমাধান করো, তাহলে কিন্তু আমরা প্রথম পার্টটা করব না। তো এখন আমরা যেভাবে এটা সলভ করব, এটা হচ্ছে 16 এর বি এর একটা প্রবলেম। তো 16 এর বি বলো আর এ বলো, আমরা 16 এর এ এর প্রবলেমটা কিন্তু একেবারে ডিটেইলসে সলভ করেছি। সেটা হয়তো আগের বছর চলে আসছে, এরকম হইতে পারে। যদি আসে, তাহলেও ওই চ্যাপ্টারে মানে 16 এর এ এর যে নিয়মটা, সেটা ওই অঙ্কটা দিয়ে তুমি শিখে ফেলতে পারো। এখন 16 এর বিতে কি নিয়ম? 16 এর বিতে এবং 16 এর এতে আমাদের সবকিছু সেম সেম। কতটুকু? আমাদের ইন্ডিক্যাল ইকুয়েশন, অর্থাৎ ইন্ডিক্যাল নির্দেশক মূল পর্যন্ত, নির্দেশক সমীকরণ এবং নির্দেশক মূল বের করা পর্যন্ত আমাদের 16 এর এ বি সি ডি যা আছে সবাই সেম। 16 এর এ বি সি তে সবার জন্য আমরা নির্দেশক মূল পর্যন্ত সেম ওয়েতে বের করব। নির্দেশক মূল বের করার পরে আমরা বুঝতে পারবো এটা সমাধানটা কোন পথে যেতে হবে। সমাধানটা যদি আমাদের নির্দেশক মূল দুটার মধ্যে পার্থক্য যদি কোনো ভগ্নাংশ থাকে, তাহলে 16 এর এ। আর যদি পার্থক্যটা যদি না থাকে, অর্থাৎ দুটা মূল যদি সেম হয়, তাহলে সেটা 16 এর বি। এই নিয়ম এখন আমরা শিখবো। আর যদি পার্থক্য যদি পূর্ণ সংখ্যা হয়, সেটা 16 এর সি। এখন পার্থক্য যদি পূর্ণ সংখ্যা এবং হচ্ছে যদি কিছু সংখ্যক ধ্রুবক C1 C0 এগুলা যদি কোনোটা যদি অসংজ্ঞায়িত হয়, তখন 16 এর ডি। তাহলে 16 এর ডি পর্যন্ত আমাদের যাওয়ার দরকার নেই। 16 এর এ বি সি এই তিনটা জিনিস আমরা ভালো করে শিখবো। তো 16 এর এটা আমরা ভালো করে শিখিয়েছি। 16 এর বি এর নিয়মটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এই ম্যাথটা 16 এর বি এর থেকে আমরা নিয়েছি। সো নিয়মটা অবশ্যই 16 এর বি থেকেই পড়বে এখানে। সো প্রশ্নটা হচ্ছে, বলছে কি এই প্রবলেমটা বা এই সমীকরণটিকে ধারার মাধ্যমে সমাধান করো। এখন যদি আমি এটার সাথে অ্যাড করতাম যে দেখাও যে x ইকুয়ালস টু 0 ইহার একটি ব্যতিক্রমধর্মী বিন্দু, তাহলে আমরা প্রথমে x ইকুয়ালস টু 0 বিন্দুতে কি কি চেক করব? তাহলে প্রদত্ত সমীকরণটাকে আমরা 1 নং দিব, এটা 1 নং। তাহলে এবার 1 নংকে 1 কে পি অফ এক্স আর এদিকে ওয়াই ডাবল ড্যাশ, এটা হচ্ছে আমাদের সাধারণ দ্বিঘাত দ্বিতীয় ক্রমের অন্তরক সমীকরণের যেই ফর্ম, সেটা আমরা এখানে লিখতেছি, প্লাস কিউ অফ এক্স ইন্টু ওয়াই ড্যাশ প্লাস আর অফ এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু 0। এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের অন্তরক সমীকরণের সাধারণ আকৃতি। সো এটার সাথে তুলনা করে পাই 1 নংকে এর সাথে তুলনা করে পাই। কেন এটা করতেছি? ওই যে আমাদের x ইকুয়ালস টু 0 বিন্দুটা ব্যতিক্রমধর্মী কিনা চেক করার জন্য। এটা যদি আমাদের না বলতো, তাহলে আমরা এটা করতাম না, আমরা শুধু ধারায় সমাধানটা করতাম। তো ধারায় সমাধানটা কোথা থেকে শুরু, একটু পরে আমরা সেটা দেখাবো। তাহলে আমরা প্রথমে চেক করতেছি x ইকুয়ালস টু 0 বিন্দুটা এই সমীকরণটার জন্য এটা কি ব্যতিক্রমধর্মী বিন্দু নাকি সাধারণ বিন্দু, সেটা আমরা চেক করব। তাহলে প্রথমত আমরা কি করব, এটার সাথে তুলনা করে কি পাই, যে পি অফ এক্স যেটা হচ্ছে আমার x স্কয়ার এবং কিউ অফ এক্স এটা হচ্ছে আমাদের মাইনাস এক্স এবং আমাদের আর অফ এক্স যেটা সেটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1। ঠিক আছে? তো এখন এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে পি অফ এক্স ইকুয়ালস টু কি আসতেছে, এক্স এর মান যদি আমি এখানে 0 বসাই, পি অফ এক্স ইকুয়ালস টু 0 আসতেছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, যদি আমার পি অফ এক্স কোনো একটা বিন্দুতে যদি সেটা 0 দেখায়, তাহলে ওই বিন্দুটা হচ্ছে ওই সমীকরণটার জন্য কি ব্যতিক্রমধর্মী বিন্দু। সো আমরা এখন দেখতে পেলাম যে পি অফ এক্সটা হচ্ছে এই 1 নং সমীকরণের পি অফ এক্স, যদি আমি এক্স এর জায়গায় 0 বসাই, তাহলে দেখা গেল সেটা 0 দেখাচ্ছে। সো আমরা এখন কি বলতে পারি, অর্থাৎ
তাহলে আমরা কি বুঝলাম, আমরা যেহেতু দেখেছি x equals to 0 বিন্দুতে phi of x equals to 0, দ্যাটস ওয়াই 1 নং এর জন্য x equals to 0 একটি ব্যতিক্রমধর্মী বিন্দু। এখন এটা কি নিয়মিত নাকি অনিয়মিত? তো নিয়মিত দেখানোর জন্য আমাদের হচ্ছে কি করতে হবে, আমরা চ্যাপ্টার 1 এও পড়েছি, নিয়মিত দেখানোর জন্য আমরা দেখাবো হচ্ছে এখন x equals to 0 বিন্দুতে x minus 0 into q of x, q of x টা এখানে কত, q of x হচ্ছে এখানে মাইনাস x, তাহলে মাইনাস x বাই হচ্ছে p of x মানে হচ্ছে x স্কয়ার। এই মানটা কত, এই x আর এই x গুণ করলে মাইনাস x স্কয়ার বাই x স্কয়ার, সো মাইনাস 1। তো এবার এই মাইনাস 1 এর ভিতরে x এর মান যদি 0 বসায়, এটা তো সংজ্ঞায়িত, তাই না? এটা সংজ্ঞায়িত 0 বিন্দুতে এত এবং x স্কয়ার x মাইনাস 0 হোল স্কয়ার মানে x মাইনাস a হোল স্কয়ার, x মাইনাস a আর x মাইনাস a হোল স্কয়ার, অর্থাৎ x ইকুয়ালস টু a বিন্দু যদি আমারে বলতো, তো a না বলে আমার 0 বলাতে আমি x মাইনাস 0 লিখছি, এখানে x মাইনাস 0 হোল স্কয়ার লিখছি। আর এখানে হচ্ছে r অফ x হচ্ছে এখানে কত, x স্কয়ার প্লাস 1, আর নিচে হচ্ছে phi of x কত, phi of x হচ্ছে আমার x স্কয়ার। সো ax স্কয়ার x স্কয়ার কাটে থাকে হচ্ছে x স্কয়ার প্লাস 1। তো 0 বিন্দুতে এই কাটা জিনিসটা দেখানোর দরকার হবে না, ঠিক আছে? আমরা অনেক বড় হয়ে গেছি, আমরা এই কাটছি যে ব্যাপারটা দেখাবো না। তাহলে এটা ইকুয়ালস টু আমার কি আসতেছে, 1 আসতেছে। কোন বিন্দুতে? 0 বিন্দুতে। তাহলে এই x ইকুয়ালস টু 0 বিন্দুতে এইটার ভ্যালুও 1, এইটার ভ্যালুও কিন্তু 1, এটার ভ্যালু -1, এটার ভ্যালু 1, সো এটা সংজ্ঞায়িত। তাহলে x ইকুয়ালস টু 0 বিন্দুতে এত এবং এত ফাংশন দ্বয় অন্তরীকরণযোগ্য। অন্তরীকরণযোগ্য কিভাবে বুঝছি দেখেন, আমরা যখন এই ফাংশনটাকে সিম্পলিফাই করি 1 -1 আসে, এটার হর কি, হর কিন্তু 0 আসেনি, x ইকুয়ালস টু 0 বিন্দুতে এটা হর 0 আসেনি, মানে সংজ্ঞায়িত যে কোনো ফাংশনকে আমরা অন্তরীকরণ করতে পারবো। সেম এটাও দেখো, এটা সিম্পলিফাই করার পরে 1 আসছে, 1 এর নিচে কোনো 0 আসেনি, সো এটাও সংজ্ঞায়িত, এটাকেও আমরা অন্তরীকরণ করতে পারবো। সো যেহেতু এই দুটো ফাংশন অন্তরীকরণযোগ্য, তাহলে আমরা বলবো x ইকুয়ালস টু 0 হচ্ছে একটা নিয়মিত ব্যতিক্রমধর্মী বিন্দু। তাহলে অন্তরীকরণযোগ্য অর্থাৎ x ইকুয়ালস টু 0 1 নং এর নিয়মিত ব্যতিক্রমধর্মী বিন্দু। তাহলে আমরা প্রথম পার্টের সলিউশন কিন্তু করে ফেলছি। 1 নং এর নিয়মিত ব্যতিক্রমধর্মী বিন্দু। ওকে, সো এতটুকু আশা করছি আমরা সবাই বুঝে গেছি। এখন আমাদের সমীকরণটিকে ধারার মাধ্যমে সমাধান করতে বলছে না, তাহলে ধারার মাধ্যমে সমাধান করতে বললে আমাদের এইটুকুর কোনো কাজ নেই। আমাদের যদি বলে দিত যে সমীকরণটির x ইকুয়ালস টু 0 বিন্দুতে ব্যতিক্রমধর্মী নাকি সাধারণ বিন্দুটা চেক করো, তাহলে আমরা এইটুকু করব। আর যদি না বলতো, তাহলে সরাসরি আমরা ধারার মাধ্যমে সমাধান করতাম। তো সেটা কিভাবে, সেটার জন্য আমরা শুরুতেই যেটা শুরু করব, এই অংশটুকু আমাদের আর করার দরকার হবে না, আমরা এটাকে মুছে দিই। তাহলে এটা হচ্ছে আমাদের একটা পার্ট। সো এবার দ্বিতীয় পার্টটা হচ্ছে সমীকরণটিকে ধারার মাধ্যমে সমাধান করা। তাহলে এখন আমরা যেটা করব, ধারার মাধ্যমে সমাধান করার প্রথম যে কাজ, আমরা যেটা দেওয়া আছে সেটাকে 1 নং ধরলাম, তার মানে আমি এইটাকেও মুছে দিই, ধারার মাধ্যমে আমরা সমাধান করার জন্য 1 নং ধরলাম, প্রদত্ত সমীকরণটাকে এটা মুছে দেই। তাহলে এটা 1 নং। হ্যাঁ, তাহলে মনে করি y ইকুয়ালস টু, এই যে ধারার মাধ্যমে সমাধান করার জন্য আমরা এই সমীকরণের একটা সলিউশন প্রথমে ধরে নিব। সেই ধরে নেওয়া সলিউশনটা কত সেটা আমরা একটু মনে রাখতে হবে, সেটা ধরেই আমরা পরবর্তীতে সেই সলিউশনটা বের করব। এখন আমি আপনাকে বলে দেই, এই যে এই সলিউশনটা ধরে নেওয়া একটা সলিউশন, তার মানে এটা আপনার একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, আপনি কেউ বলতে পারবেন না। ধারার মাধ্যমে কোনো সলিউশন যদি হয়, এটা হচ্ছে আমাদের বলতে পারি আমরা, এটা হচ্ছে মানে এক্সাক্টের নিকটবর্তী। ধারা কখনো এক্সাক্ট ভ্যালু দেয় না, ধারা হচ্ছে নিকটবর্তী ভ্যালু দেয়। তার মানে এই সমীকরণের এক্সাক্ট সলিউশন কি সেটা আমরা জীবনেও বের করতে পারবো না, কখনো বের হবেও না। তাহলে আমরা কি করব, আমরা ধারার মাধ্যমে যত বেশি টার্ম নিব, যত বেশি টার্ম আমরা নিতে পারবো, তত বেশি নিখুঁত আমরা পাবো, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট হবে তত বেশি। সো এই কথাটা একটু মাথায় রাখবেন। সো ধারার মাধ্যমে আমরা যে সলিউশন বের করি, এটা কোনো এক্সাক্ট সলিউশন না, এটা হচ্ছে সলিউশনের টেন্স মানে লিমিটিং ভ্যালু। সো y ইকুয়ালস টু, আমরা ধরে নিব সামেশনটা, y ইকুয়ালস টু রেজাল্টটা কত, m ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি। আপনি এখানে অন্য যে কোনো কিছু দিতে পারতেন, এখানে p ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি দিতে পারতেন। এখানে যা দিবেন, তবে এখানে তা ফিক্সড, এখানে কিন্তু অন্য কিছু দিতে পারবেন না, এখানে যা এখানে তা দিতে হবে। cm x টু দি পাওয়ার r প্লাস m। এখন এখানে r কিন্তু ফিক্সড না, আর আপনি অন্য কিছু দিতে পারতেন, সমস্যা নেই, তবে আমরা r ইউজ করি সাধারণত। আর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, c নট যেটা, এটা কখনোই শূন্য না।
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা সলিউশন কার, 1 নং এর একটা সলিউশন। তাহলে মনে করি y এত 1 নং এর একটি সমাধান। সো আমরা প্রথমে ওই যে একেবারে 16 এর a এর মতো করে এইটার নির্দেশক সমীকরণ পর্যন্ত বের করব, নির্দেশক মূল পর্যন্ত বের করব। কারণ 16 এর a যারা করেননি, 16 এর a এর ওই ম্যাথটা যারা করেননি, তাহলে তাদেরকে আমি বলবো যে দয়া করে 16 এর ওই ম্যাথটা আপনারা করবেন, 16 এর a এর, কারণ ওইটা নির্দেশক মূল পর্যন্ত কিন্তু আমরা ডিটেইলস পড়িয়েছি। এখানেও আমি পড়াবো, আপনি না বুঝলে সমস্যা, আপনি আগেটা না করলে সমস্যা নেই। তবে 16 এর a তে আমি দুটা ক্লাস করিয়েছি, একটা হচ্ছে একেবারে বেসিক 18 মিনিটের ক্লাস, ওইটা আপনাকে দেখতে হবে, ওইটা দেখে আসলে আপনি এখান থেকেও বুঝতে পারবেন, সামনে আর সমস্যা হবে না। সো তবে 16 এর a এর আরেকটা ম্যাথ যেটা আছে সেটা করলে আপনি বুঝতে পারবেন 16 এর a আর b এর মধ্যে পার্থক্য কি। ঠিক আছে, সো দয়া করে আপনারা যদি ওটা না করে থাকেন ওটা করে আসবেন। আর আরেকটা কথা বলে দিই, আপনারা যারা সেকেন্ড ইয়ারে এই মুহূর্তে পরীক্ষা দিচ্ছেন বা আপনাদের সেকেন্ড ইয়ার এই বছর, আপনারা যদি চান আমাদের থার্ড ইয়ারে চাইলে কিন্তু আপনারা ফ্রি বুকিং করতে পারেন। প্রি বুকিং এর জন্য আমাদের কোর্স থেকে একটা অফার আপনারা পাবেন, সেটার জন্য আপনারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এটা আপনাকে বলে দিলাম, যদি আপনারা থার্ড ইয়ার আমাদের পেইড কোর্সটাতে জয়েন হতে চান, সেক্ষেত্রে আপনারা ফ্রি বুকিং করতে চাইলে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা কিন্তু একটা অফার নিতে পারেন। সো চলে আসেন, আমরা এখন সমাধানটা করবো কার, 1 নং এর একটি সমাধান আমরা ধরে নিলাম এটা। তো 1 নং সমীকরণে y এর দুইবার ডেরিভেটিভস আছে, y এর একবার ডেরিভেটিভ আছে এবং y নিজে আছে। আমরা এটা এখানে বসিয়ে দেবো। আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জায়গায় কিন্তু বিশ্লেষণ করবো, আপনারা একটু সময় দিতে হবে। সময় দেওয়া ছাড়া পৃথিবীর কোনো কিছুই অর্জন করা যাবে না। আপনি এট এ টাইম দুইটা নৌকা কখনো চালাতে পারবেন না। আপনার হাতে দুইটা রাস্তা আছে। আপনি মনে করেন আপনি গেলেন হচ্ছে বান্দরবান ঘুরতে গেলেন, বান্দরবানে গিয়ে আপনি দেখলেন ওয়াই জাংশন থেকে একদিকে কেওক্রাডা একদিকে থানচি। এখন আপনি এট এ টাইম তো দুইটা রাস্তায় ঢুকে যেতে পারবেন না, আপনাকে যে কোনো একটা রাস্তা চুজ করতে হবে। দুইটাই সুন্দর, আপনার খুশি আপনি কোনটা চুজ করবেন। তবে আপনি যেটা চুজ করবেন সেটাতে আপনি 100% মনোনিবেশ করলে আপনি এনজয় করতে পারবেন। এটাই হচ্ছে বড় কথা, যে জীবনে আপনি যেদিকেই যান আপনি একটা দিক ফোকাস করেন, সেটা দেখবেন আপনি সফলতার সাথে অতিক্রম করতে পারলে আপনার কাছে শান্তি লাগবে। মাথায় রাখবেন, কোনো কিছু শুরু করাটা এটা কোনো আনন্দের বিষয় না, কোনো একটা কিছু সফলতার সাথে শেষ করাটা হচ্ছে আনন্দের বিষয়। তো আপনি এখন এই ম্যাথটা করতে শুরু করেছেন, এটা এখনো শেষ হয়নি। তো আপনি এখন আনন্দ পায় কোনো লাভ নেই। আপনি আমার ক্লাস বুঝতেছেন নাকি বুঝতে পারেননি সেটা ক্লাস শেষে বুঝতে পারবেন। দয়া করে আপনাকে একটু এখন যেটা করতে হবে, আপনি এটা করতে আসছেন মানে এটাতেই মন সম্পূর্ণরূপে দিতে হবে, পৃথিবীর আর কোনো কিছু নেই। তো এখন আপনি এই প্রোভিনিয়াস মেথড শিখতেছেন, দয়া করে এখানে একটু মনোনিবেশ করুন। তো চলে আসেন, এটা একটি সমাধান, এটা ধরলাম। তো এখন এই সমীকরণের মধ্যে দুইবার ডেরিভেটিভ, একবার ডেরিভেটিভ এবং ওয়াই সে নিজে আছে। তো এখন আমরা কি করব, এবার এই মানগুলো বের করবো কই থেকে, এই ওয়াই থেকে। তাহলে এখন এইটাকে আমি যদি ওয়াই কে যদি একবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, এই যে এই ওয়াই ডাবল ড্যাশ মানে কিন্তু ওয়াই কে এক্স এর সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ। হ্যাঁ, ওয়াই ডাবল ড্যাশ মানে কি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। আপনারা এটা নিশ্চয়ই জানেন, এখানে যেহেতু চলক হচ্ছে এক্স, দ্যাটস ওয়াই এটা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে। অন্য কোনো চলক হলে তার সাপেক্ষে ডেরিভেটিভ হইতো, আমরা সেটার দিকে তাকাইতাম না এখন। তো এখন আসো সমাধান। এখন আমরা এই মানগুলো একটু বের করি। তাহলে একবার ডেরিভেটিভ কি, এটাকে যদি আমি একবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি ওয়াই ড্যাশ, এটা ডি ওয়াই ডি এক্স দিয়েও আসতে পারে পরীক্ষায়, এই প্রশ্নটা পরীক্ষায় এভাবে আসতে পারে, এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াই ইকুয়ালস টু 0। এটা আসতে পারে, আরো অনেকভাবে আসতে পারে, তবে আপনারা সাধারণত এইটা অথবা যেটা এখানে আছে এই দুইটার মধ্যে একটা পাবেন। তো চলে আসেন, এটার একবার অন্তরীকরণ করলে এক্স এর সাপেক্ষে যখন এটাকে একবার অন্তরীকরণ করবেন, সামেশনটা সামেশনের জায়গায় পড়ে থাকলো, m ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি। সো এখানে সি এমটা আগের মতোই থাকলো, এটা x টু দি পাওয়ার n এর সূত্র। তো x টু দি পাওয়ার n এর সূত্র আপনারা সবাই জানেন, n x টু দি পাওয়ার n - 1। তো n টা এখানে কত, r প্লাস m আসলো সামনে এবং পাওয়ার 1 কমে যাবে। আশা করছি আপনারা এটা বুঝতে পারছেন। সো এরপর আসেন y ডাবল ড্যাশ। y ডাবল ড্যাশ মানে এইটাকে আরেকবার অন্তরীকরণ। তাহলে এটাকে আরেকবার অন্তরীকরণ করলে m 0 থেকে ইনফিনিটি, এটা তো থেকে গেল। সো এখানে কি থাকলো, সি এম আর প্লাস এম, এটা যা ছিল থেকে গেল। এবার এটার অন্তরীকরণ এক্স এর সাপেক্ষে করলে ঘাতটা সামনে আসবে, আর প্লাস এম মাইনাস 1 এক্স টু দি পাওয়ার আর প্লাস এম মাইনাস 2। আশা করছি এইটুকু আপনারা সবাই বুঝতে পারছেন। তো এখন এই যে এই ওয়াই, ওয়াই ড্যাশ এবং ওয়াই ডাবল ড্যাশ, এই ভ্যালুগুলো কোথায় বসাবো, 1 নং এ বসাবো। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা 1 নং এ এই মানগুলো বসিয়ে পাই। 1 নং এ ওয়াই, ওয়াই ড্যাশ এবং ওয়াই ডাবল ড্যাশের ভ্যালু বসিয়ে পাই। তাহলে 1 নং এ ওয়াই, ওয়াই ড্যাশ, ওয়াই ডাবল ড্যাশ এর মান বসিয়ে পাই। ঠিক আছে, কি পাই, এক্স স্কোয়ার ওয়াই ডাবল ড্যাশ। তো ওয়াই ডাবল ড্যাশ হচ্ছে এইটা। তো এই মানটা আমরা যদি এখানে বসাই, একটু নিচে যা বসাই তাহলে সুবিধা হবে। এখান দিয়ে লিখি, তাহলে এই লাইনটা বড় হবে আর কি। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই ডাবল ড্যাশ, এটা হচ্ছে সামেশন অফ
এম 0 থেকে ইনফিনিটি, আর এদিকে হচ্ছে সি এম এম প্লাস আর মাইনাস 1 এক্স টু দি পাওয়ার এম প্লাস আর মাইনাস 2। এটা হচ্ছে আমাদের ওয়াই ডাবল ড্যাশের ভ্যালুটা আমরা এখানে বসালাম। মাইনাস দিয়ে এক্স আছে, সেখানে ওয়াই ড্যাশ আছে, সো ওয়াই ড্যাশ হচ্ছে এইটা এম ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি। এদিকে হবে সি এম এম প্লাস আর এক্স টু দি পাওয়ার এম প্লাস আর মাইনাস 1, ঠিক আছে। দেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াই। সো এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াই কে আমরা যদি একটু সিম্পলিফাই করে লিখি, এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াই, এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করে লিখি তাহলে এক্স স্কোয়ারের সাথে ওয়াই কে একবার লিখবো আর 1 এর সাথে ওয়াই কে একবার লিখবো। তাহলে এক্স স্কোয়ারের সাথে ওয়াই কে লিখলে এক্স স্কোয়ারটা থাকলো এখানে আর ওয়াইটা এখানে বসিয়ে যাবে। ওয়াই হচ্ছে কত, এম ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি, আর এইদিকে হচ্ছে সি এম এক্স টু দি পাওয়ার এম প্লাস আর। সো এরপরে এই 1 এর সাথে যখন বসাবো তখন এইটা বসবে হচ্ছে শুধুমাত্র যা আছে তা, ওয়াইটা বসে যাবে যে এম ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি সি এম এক্স টু দি পাওয়ার এম প্লাস আর। সো আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এইটুকু ইকুয়ালস টু আছে 0। সো এই যে লাইনটা আমরা এখানে লিখলাম, এই লাইনটাকে এখন আমরা সিম্পলিফাই করতে হবে। এখন সিম্পলিফাই করতে গেলে আমাদের তার আগে কিছু কথা আছে। দেখেন আমাদের এই যে এই জায়গাতে এক্স স্কোয়ার আছে, এই জায়গাতে এক্স স্কোয়ার আছে, তাহলে আমরা এই এক্স স্কোয়ারটাকে ভিতরে দিয়ে দিলে এখানে এক্স এর পাওয়ার 2 আছে, এখানে 2 আছে, যোগ হয়ে এই 2টা চলে যাবে। তাহলে থাকবে কি, থাকবে হচ্ছে এম ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি সি এম এম প্লাস আর মাইনাস 1 এক্স টু দি পাওয়ার এম প্লাস আর, তাই তো। দেন মাইনাস এই এক্সটাকে ভিতরে দিয়ে দিলে এখানে থাকবে কি এম ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি সি এম প্লাস আর, এই যে এই এক্সটা ভিতরে গেলে এই পাওয়ার মাইনাস 1টা চলে যাবে, এক্স টু দি পাওয়ার এম প্লাস আর হবে। দেন ওখানে কি আছে, এক্স স্কোয়ারটা ভিতরে দিলে এম ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি সি এম এক্স টু দি পাওয়ার এম প্লাস আর প্লাস 2, এই যে এক্স স্কোয়ার 2টা ভিতরে গেল। দেন থাকতেছে কি এম ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি সি এম এক্স টু দি পাওয়ার এম প্লাস আর ইকুয়ালস টু 0। এখন এই লাইনে আমরা দেখতে পাচ্ছি টোটাল টার্ম হচ্ছে দুইটা, একটা তো হচ্ছে এক্স এর ঘাত এম প্লাস আর, আরেকটাতে এক্স এর ঘাত হচ্ছে এম প্লাস আর প্লাস 2। সো এই দুইটা টার্মকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে দেখেন সবগুলা টার্মে কিন্তু আমাদের সি এম আছে, সবগুলা টার্মে কি আছে, সি এম আছে। এখন এই সি এম কিন্তু আমরা সবার থেকে কমন নিয়ে নিতে পারি, তাহলে এখান থেকে আমরা সবার থেকে সি এমটা কমন নিলাম। সিএম যখন কমন নিব তখন দেখেন এবার এই সিএম কমন নেওয়ার পরে, আমি সিএম কমন নিচ্ছি বলতে সবার সাথে তো সামেশনও আছে, সামেশনটাও কমন আছে, সামেশন এম ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি, এটা সবার সাথে আছে নিলাম, সিএমটা সবার সাথে আছে নিলাম। তারপরে এখানে একটা থার্ড ব্র্যাকেট দিলাম, এখানে টার্ম হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম প্লাস আর একটা টার্ম, আর হচ্ছে এক্স টু দি পাওয়ার এম প্লাস আর প্লাস 2 আরেকটা টার্ম। সো আমরা প্রথম টার্মে যদি এইটা নিয়ে কথা বলি বা এক্স টু দি পাওয়ার এম প্লাস আর নিয়ে কথা বলি, তার প্রথম টার্মের এখানে সহগ হচ্ছে এম প্লাস আর ইন্টু হচ্ছে এম প্লাস আর মাইনাস 1, হ্যাঁ এই সহগটা পেলাম। আর এখান থেকে দেখো সিএম কিন্তু আমরা নিয়ে নিছি, তাহলে এখান থেকে কি পাচ্ছি, মাইনাস এম প্লাস আর পাচ্ছি। আবার ওই যে ওই সর্বশেষ যেটা সেটা থেকে পাচ্ছি হচ্ছে সিএম কমন নিয়ে ফেললে এখানে আর 1 থাকে, সেই 1টা আমরা পাচ্ছি। সো এই যে এইটার সাথে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে এক্স টু দি পাওয়ার এম প্লাস আরটাকে লিখতে পারি। দেন আরেকটা টার্ম হচ্ছে কি এই যে এইটা, তো এটা তো সিএমটা আমরা কমন নিয়ে ফেলছি, সো সিএম কমন নিলে আর থাকে হচ্ছে এক্স টু দি পাওয়ার এম প্লাস আর প্লাস 2 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের এখন সিম্পলিফিকেশন। সো এবার এইটা থেকে আমরা আরেকটু সিম্পলিফাই করার চেষ্টা করতে হবে। সো আরেকটু কি সিম্পলিফাই করবেন, এখানে একটু খেয়াল করুন, এই যে এই জায়গাটাতে আপনি যদি এখান থেকে মাইনাস কমন নেন তাহলে এই যে এই টার্মটাকে আমরা কি লিখতে পারি, দেখেন এই টার্মটাকে আমরা লিখতে পারি বা m equals to 0 থেকে ইনফিনিটি cm m plus r into m plus r minus 1, এটার সাথে আমরা যদি মাইনাসটা এখান থেকেও কমন নিয়ে ফেলি, মাইনাস m plus r, এখান থেকে মাইনাস কমন নেওয়া হয়েছে সো এখানে মাইনাস 1 হয়ে যাবে, আর এখানে হবে x to the power m plus r plus x to the power m plus r plus 2 equals to 0। সো এবার দেখেন এই টার্ম আর এই টার্মের মধ্যে m plus r minus 1 কমন,
সো আমরা এখান থেকে লিখতে পারি সামেশন m ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি cm, এখান থেকে আমরা কমন নিব হচ্ছে m প্লাস r মাইনাস 1 কমন নিলে থাকে হচ্ছে এখানে m প্লাস r, এখানে আর হচ্ছে মাইনাস 1। সো আলটিমেটলি দুইটা সেম জিনিস, তো দুইটা সেম জিনিস আমরা লিখবো না, আমরা কি করব একটার উপরে স্কয়ার দিয়ে দিব, এর উপরে স্কয়ার দিয়ে কি দিব x টু দি পাওয়ার m প্লাস r দিব প্লাস x টু দি পাওয়ার m প্লাস r প্লাস 2, এইটা দিয়ে আমরা হচ্ছে ইকুয়ালস টু 0 লিখে ফেলবো। আশা করছি এতটুকু ক্লিয়ার। সো এবার এটাকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি, এটাকে সিম্পলিফাই করলে এবার আমরা কি লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি হচ্ছে সামেশন m ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি cm m প্লাস r প্লাস মাইনাস 1 হোল স্কয়ার x টু দি পাওয়ার m প্লাস r প্লাস সামেশন m ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি cm x টু দি পাওয়ার m প্লাস r প্লাস 2 ইকুয়ালস টু 0। সো এতটুকু ব্যাপার আমরা সবাই ক্লিয়ার। এখন এখানে এসে আমরা দুইটা জিনিস বের করব, আমাদের এখানে দুটো টপিক নিয়ে কথা হবে, একটা হচ্ছে ইন্টিগ্রাল ইকুয়েশন আর একটা হচ্ছে আমাদের রেকারেন্স ফর্মুলা। সো ইন্টিগ্রাল ইকুয়েশন বা নির্দেশক সমীকরণ বলতে আসলে কি বোঝায়, নির্দেশক সমীকরণ হচ্ছে এই সমীকরণের একটা বিশেষ টার্ম যেটা থেকে আমরা মূলত আর এর মান বের করব। কিসের মান বের করব? আর এর মান। তাহলে এই সমীকরণটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করে দেন আমরা হচ্ছে নির্দেশক সমীকরণের দিকে যাব। এখন এটাকে আরেকটু সিম্পলিফাই কেন করব, দেখেন আমরা এখানে মূলত দুটা জিনিস ফোকাস করতে হবে। একটা হচ্ছে এখানে আর এর এক্স এর সর্বনিম্ন ঘাত কত, এক্স এর সর্বনিম্ন ঘাত, এবং আরেকটা কথা বলি, এই যে এই রাশিটা একটা অবেদ। কেন অবেদ? কারণ আমরা এটা ধরে নিয়েছি, এটা কোনো এক্স্যাক্টলি ছিল না, আমরা ওয়াইটা ধরে নিয়ে এই মানগুলা বের করেছি, ওয়াই এর মানটা এখানে কি ধরে নিয়ে বসিয়েছি না। সো এটা একটা অবেদ। সো এই অবেদের এই পাশ আর ওই পাশে একই ঘাতের সহগ সমান, তো ওই পাশের সকল এক্স এর সকল ঘাতের সহগ কিন্তু 0, আর এই পাশে ভিন্ন ভিন্ন ঘাতের সহগ ভিন্ন রকমের আছে। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে এই যে c1 c2 c3 এগুলো সব বের করব। তো এগুলো সব বের করতে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এই যে এই টার্মের মধ্যে x এর পাওয়ার পাচ্ছি হচ্ছে m প্লাস r, আর এই টার্মের মধ্যে x এর পাওয়ার পাচ্ছি হচ্ছে m প্লাস r প্লাস 2। তাহলে আমরা যেটা চাইতেছি এই পাওয়ারটা এই পাওয়ারের চাইতে ছোট, বড়। তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার যেহেতু ভিন্ন, দুটো পাওয়ারকে আমরা আসলে সেম করতে চাই, তাহলে সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমরা এখানে একটা কাজ করতে হবে। আমরা এখানে এসে এই যে এখানে এরকম যে টার্মটা থাকবে, এরকম আরো থাকতে পারতো, সেখানে আমার এই ধ্রুবক আকারে যে এই টার্মটা থাকবে, ধ্রুবক আকারে যেটা থাকবে সেইটার আগ পর্যন্ত আগের টার্মগুলোতে আমরা বিস্তৃতি করে ফেলবো। এখন এই কথাটা আপনি বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু আমরা এখন লিখলে বুঝবো। বিস্তৃতি করবো বলতে এটাতে আমার দেখেন এখানে 2 পর্যন্ত আছে না, আমি এটার 1 পর্যন্ত m এর মান 1 পর্যন্ত এই টার্মটাতে কি করে ফেলবো? বিস্তৃতি করে ফেলবো 0 থেকে। তাহলে এখানে আমি প্রথমে m এর মান যখন 0 বসাবো, তাহলে c নট আর এখানে থাকবে হচ্ছে r মাইনাস 1 এর হোল স্কয়ার x টু দি পাওয়ার r। ঠিক আছে, প্রথম টার্ম আমরা পেলাম। দেন আমি m এর মান 1 বসিয়ে ফেলবো, কারণ ওই যে ওখানে ধ্রুবক যেটা, অতগুলা পদ আমরা এই পাশ থেকে এগুলা থেকে কি করব? বিস্তৃতি করে ফেলবো। তাহলে এখানে আসবে হচ্ছে c1, তারপর আসবে এখানে r স্কয়ার, আর এদিকে আসবে x টু দি পাওয়ার r প্লাস 1, m এর জায়গায় 1 বসিয়েছি। এবার বাকি পদগুলোতে m এর জায়গায় 2 বসবে না, তো 2 3 4 এভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে, সেজন্য আমরা বাকি অংশটাকে আবার কি রেখে দিব? আমরা আবার সামেশনের মধ্যে নিয়ে যাব, এখানে 2 থেকে ইনফিনিটি, আর এই টার্মটা এখানে বসাইয়া দিই cm m প্লাস r মাইনাস 1 হোল স্কয়ার x টু দি পাওয়ার m প্লাস r। আর এই টার্ম থেকে আমরা এখানে যা আছে তা লিখে দিই, 0 থেকে ইনফিনিটি cm x টু দি পাওয়ার m প্লাস r প্লাস 2। সো এইটা আশা করছি আমরা সকলেই বুঝছি। এবার আমরা এইটাকে দিব হচ্ছে 3 নং ইকুয়েশন। ঠিক আছে, সো এবার এখান থেকে আমরা নির্দেশক মূল বের করব এবং হচ্ছে আমরা রেকারেন্স ফর্মুলা বের করব। তো নির্দেশক মূল বের করার জন্য আমরা যদি চাই যে c0 c1 c2 c3 এগুলা দিয়ে রেকারেন্স ফর্মুলার দরকার নেই, আমরা সবগুলা যদি বের করতে পারি তাহলে আমাদের তো অসুবিধা নেই, কিন্তু আমরা তো সবগুলো এখান থেকে বের করা অনেক টাফ হয়ে যাবে, কারণ c0 প্রথম পদ থেকে আসবে, c1 দ্বিতীয় পদ থেকে আসবে, c2 আসবে তৃতীয় পদ থেকে, c যদি 10 বের করা লাগে তাহলে সেটা আসবে 10 নম্বর পদ, এটা 10 নম্বর, এটা 12 নম্বরও হইতে পারে, এটা 13 নম্বর পদ থেকেও আসতে পারে। এখন এই সবগুলা পদ কাউন্ট করে করে হিসাব করা অনেক জটিল কাজ, সেজন্য আমরা একটা আবর্ত সূত্র বের করব। আবর্ত সূত্রটা কি? আবর্ত সূত্র হচ্ছে আমরা একটা জেনারেলাইজড ফর্ম তৈরি করব, সেখানের মধ্যে m এর ভিন্ন ভিন্ন মানের জন্য
ভিন্ন ভিন্ন সি এর মান বেরিয়ে যাবে, অর্থাৎ C1 C2 C3 এগুলো বেরিয়ে যাবে। তো ওই ফর্মুলাটার নাম হচ্ছে আবর্ত সূত্র বা রেফারেন্স ফর্মুলা। তো মূলত আমরা চ্যাপ্টার যে 16A তে যা পড়েছি সেটা কিন্তু এই পুরাটা কিন্তু আছে 16A তে। তো 16A তে আপনারা এগুলো পড়েছেন। আমরা নির্দেশক মূল বের করার আগ পর্যন্ত 16 ABCD পার্থক্য করতে পারবো না, পার্থক্য করতে পারবো নির্দেশক মূল দেখে। সো এখানে আমরা প্রথমে নির্দেশক মূল বের করার জন্য আমরা যেটা করব, প্রথমে সর্বনিম্ন ঘাতের সহগটাকে শূন্য লিখবো, সর্বনিম্ন ঘাতের সহগটাকে শূন্য বলবো। তাহলে এখন এই যে এই লাইনটাতে সর্বনিম্ন ঘাত কত, এক্স এর সর্বনিম্ন ঘাত কত, দেখেন এক্স এর ঘাত এখানে আছে আর, এখানে আর প্লাস 1, এখানে আপনি এম এর মান যদি জিরোতে বসানোর সুযোগ নেই 2, তাহলে 2 এর উপরে বসালে এখানে কিন্তু আর এর চেয়ে ছোট হওয়ার চান্স নেই, এখানে জিরো বসালে কি আর চেয়ে ছোট হওয়ার চান্স আছে, নাই। তার মানে এই লাইনটাতে এক্স এর সর্বনিম্ন ঘাত হচ্ছে আর। তাহলে আমরা এখন এক্স টু দি পাওয়ার আর এর সহগ শূন্য ধরে নির্দেশক মূল পাই, বা এখানে x টু দি পাওয়ার r এর সহগ হচ্ছে কত, c0 r minus 1 হোল স্কয়ার ইকুয়ালস টু 0, বা r minus 1 ইনটু r minus 1 ইকুয়ালস টু 0। কেন c0 এর মান 0 না, এটা আমরা একবারে y ধরার সময় লিখেছি, যেহেতু পাশে দিয়ে লিখে দিবেন যেহেতু c0 is not equal 0। দেন এখান থেকে আমরা পাচ্ছি বা r equals to 1 এবং 1। এখন আসেন নির্দেশক মূল দুইটা পাইছি না, দুইটা নির্দেশক মূলই কি সেম আসছে। তো নির্দেশক মূল যদি দুইটা ভিন্ন এবং তাদের ব্যবধান যদি ভগ্নাংশ হয় তাহলে হচ্ছে চ্যাপ্টার 16A, আর নির্দেশক মূল দুইটা যদি সেম হয় তখন চ্যাপ্টারটা হয়ে যায় 16B। আর নির্দেশক মূল দুইটা যখন সেম না কিন্তু তাদের ব্যবধান হচ্ছে পূর্ণ সংখ্যা, সেটা হচ্ছে 16 এর সি। আর যখন কিছু সি এর মান অসংজ্ঞায়িত হবে সেটা হচ্ছে 16 এর ডি। 16 ডি পর্যন্ত আমাদের যাওয়ার দরকার নেই, আমরা 16 এর এ বি করলেই আশা করা যায় আমাদের একটা কি দুইটা কমন চলে আসবে। তো 16 এর এ বি সি সবই সেম, আপনি 16 এর এ আর বি যদি পারেন, সি এ জাস্ট হচ্ছে ওই নির্দেশক মূল পাওয়ার পরে আপনার সমাধান লেখার কৌশলটা ভিন্ন। 16 এর বি তেও সেম, 16 এর এ তেও সেম, নির্দেশক মূল পাওয়ার পরে সমাধান লেখার কৌশল ভিন্ন, আর সব সেম। সো এবার চলে আসেন আমরা এখন বের করব কি, এখন আমরা বের করব হচ্ছে আমাদের রেফারেন্স ফর্মুলা, মানে হচ্ছে আবর্ত সূত্র। এমন একটা মেশিন যে মেশিন দিয়ে আমরা সবগুলো সি এর মান বের করতে হবে। সবগুলো সি এর মান বের করবো বলতে আমরা অশূন্য 3টা সি বের করবো, অশূন্য 3টা সি বের করবো। অশূন্য 3টা সি বলতে ধরুন C0 C1 C2 এই 3টা যদি অশূন্য হয় তাহলে এই 3টা বের করে আমরা থেমে যাব। যদি এই 3টা যদি কেউ যদি শূন্য হয়ে যায় তাহলে আমরা পরেরটাতে যাব। এইভাবে আমরা অশূন্য কয়টা বের করব, অশূন্য 3টা সি এর মান বের করব। তো সেটার জন্য আমরা রেফারেন্স ফর্মুলা তৈরি করব। তো রেফারেন্স ফর্মুলা তৈরি করতে গেলে আমাদের এখানে দেখা যাচ্ছে, দেখেন আমরা এই যে বিস্তৃতি করছি একটা পদ দুটা পদ, তো যেগুলা বিস্তৃতি করব ওইখানে যে সি গুলো থাকবে ওগুলার মধ্যে যেটা নিয়ে আমরা নির্দেশক মূল বের করব ওইটা বাদে অন্য যে সি গুলো থাকবে সেগুলো আমরা ওইখান থেকেই বের করে নিব। দেখেন এখানে সি নট এর মান এই জায়গা থেকে আমরা কি বের করছি নির্দেশক মূল, ওই জায়গা থেকে আমরা সি নট এর মান বের করতে পারবো না, কারণ সি নট এর মান আমরা জানি শূন্য না। আবার এই জায়গাটা দেখেন, এই জায়গাটা থেকে আমরা কিন্তু সি ওয়ান এর মান বের করতে পারবো, কারণ এটার ওই পাশে যে এক্স টু দি পাওয়ার আর প্লাস 1 আছে, মানে এই যে এই পাশে যে এক্স টু দি পাওয়ার আর প্লাস 1 আছে তার সহগ কিন্তু শূন্য, আর এই পাশে আছে C1 আর স্কয়ার। সো আমরা এখন দেখেন আবর্ত ফর্মুলা বের করব তাদের জন্য যাদের মান আমরা সরাসরি বের করতে পারতেছি না। এখন আমরা এটার জন্য বের করব কি, আমরা এখন লিখতে পারি এখন এক্স টু দি পাওয়ার আর প্লাস 1 এর সহগ সমীকৃত মানে কি ওই পাশে আর এই পাশে সমীকৃত করছে আর কি। তাহলে C1 আর স্কয়ার ইকুয়ালস টু 0। তো আর এর মান তো 0 নাই, যে উপর আমরা দেখেছি আর এর মান হচ্ছে 1, তাহলে আমরা লিখতে পারি C1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা C1 এর ভ্যালু পেয়ে গেছি। এবার আসেন আমরা নির্দেশক মূল বের করছি, তারপর আমরা C0 C1 এর ভ্যালুও নিশ্চিত হলাম। এখন আমাদের C2 C3 এভাবে Cn পর্যন্ত এগুলো বের করার জন্য কি করতে হবে, রেফারেন্স বা আবর্ত সূত্র বের করতে হবে। তাহলে এখন আবর্ত সূত্রের জন্য আমরা কি করব, 3 নং সমীকরণের সবচাইতে বড় ঘাত যেটা সেটা নিয়ে কাজ করব, সেটা ধরে কাজ করব। তাহলে এখন আবর্ত সূত্রের জন্য x টু দি পাওয়ার r প্লাস m প্লাস 2 এটাই সর্বোচ্চ ঘাত এর সহগ সমীকৃত। এখন দেখেন x টু দি পাওয়ার r প্লাস m প্লাস 2 এই সহগটা এখান থেকে পাচ্ছি কত Cm, বাট এই টার্মে x টু দি পাওয়ার
আর প্লাস এম প্লাস টু বানাইতে হলে এম এর জায়গায় এম প্লাস টু বসাইতে হবে। এবং আপনি জানেন যেটা বসানো সম্ভব, যেমন ধরেন আপনার যদি একটা টার্ম যদি এরকম হয় যে এক্স স্কোয়ার দেন হচ্ছে এটা সামনের দিকে যাবে, আর এটা হচ্ছে এক্স কিউব দেন হচ্ছে এটা সামনের দিকে যাবে, তাহলে দেখেন এটার যেই পদটাতে এক্স টু দি পাওয়ার 4 থাকবে এটা সেই পদে কিন্তু এক্স কিউব থাকবে, আবার এটার যেই পদে এক্স টু দি পাওয়ার 5 থাকবে এটা সেই পদে কিন্তু এক্স টু দি পাওয়ার 4 থাকবে। তাহলে যেই পদে এক্স টু দি পাওয়ার 4 এর এক্স টু দি পাওয়ার 4 তার একটা আগে পদে, তো ওই দুইটা পদে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কি করতে হবে, সামেশন করতে হবে, কারণ এইটা আর এটা যোগ আকারে আছে একটা শারীরিক মধ্যে, এটা সমান 0। তখন আমরা কি করতে হবে, এটার 5 নাম্বার পদ আর এটা 4 নাম্বার পদ একই ঘাতের হবে, এটা 3 নাম্বার পদ আর এটা 2 নাম্বার পদ একই ঘাতের হবে। তো ওই যে ওই ঘাত দুটা সহগ দুটা নিতে হবে। তাহলে এইটার দেখেন এইটার এই যে এইটার m প্লাস 2 তম পদ এর x এর সহগ, এইটার m তম পদের সহগ সেম হবে, এটার m তম পদের সহগ এটার m প্লাস 2 তম পদের সহগ সেম হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই জায়গায় m প্লাস 2 বসাইতে হবে m এর জায়গায়, তখন যে সহগটা আসবে সেইটাও m প্লাস r প্লাস 2 এর সহগ। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি সি এম প্লাস 2 ব্র্যাকেট এম প্লাস আর প্লাস 1, কারণ এম এর জায়গায় এম প্লাস 2 বসিয়েছি। এটা হচ্ছে আমার এই টার্ম থেকে এক্স টু দি পাওয়ার এম প্লাস আর প্লাস 2 এর সহগ, এই টার্ম থেকে এই পদ থেকে, আর এদিকে তো এটা নাই, আর ওই পদ থেকে পাচ্ছি হচ্ছে সিএম, তাহলে প্লাস হচ্ছে সিএম, আর ওই পাশে হচ্ছে এক্স টু দি পাওয়ার এম প্লাস আর প্লাস 2 এর সহগ, ওই পাশে হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা এটাকে লিখতে পারি যে সি এম প্লাস 2। আপনারা যখন অনার্স 4th ইয়ারে যাবেন, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর একটা পার্ট হচ্ছে আমাদের এই প্রোভিনিয়াস মেথড। সো অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে আপনারা এই জিনিসগুলো প্রচুর প্রয়োগ করবেন, প্রচুর। তখন আপনি দেখবেন এই জিনিসগুলো আপনার রেকারেন্স ফর্মুলাটা, প্রত্যেক চ্যাপ্টারে রেকারেন্স ফর্মুলা আছে। আপনি যখন 4th ইয়ারে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স পড়বেন তখন দেখবেন প্রত্যেক চ্যাপ্টারেই রেকারেন্স ফর্মুলা, মানে হচ্ছে আবর্ত সূত্র। তো তখন আপনার আসলে এই আবর্ত সূত্র সম্পর্কে একটা ঢেউ তৈরি হবে মনের মধ্যে। তো আপাতত এর জন্য আপনি একটু অনেক কিছু হয়তো আপনার নতুন লাগতেছে, একটু সহ্য করেন, আপনার পরীক্ষা ভালো হবে। সো এখানে হবে মাইনাস সিএম বাই এম প্লাস আর প্লাস 1। আচ্ছা আমরা মনে ভুল করছি, এম প্লাস আর প্লাস 1 এর উপর স্কোয়ার হবে, ওই যে স্কোয়ার আছে ওখানে, আমি এখানে স্কোয়ারটা দেই নাই। সো এই স্কোয়ারটা এখানে চলে আসবে। ওকে, সো এটা হচ্ছে রেকারেন্স ফর্মুলা। এবার আমরা এম এর মান এখানে কত বসাবো, এম এর মান এখানে 0 1 2 3 বসিয়ে সকল সি এর মান বের করবো। কয়টা বের করবো বলছি, 3টা অশূন্য সি এর মান বের করবো। তাহলে এখন আমরা এই এখানে এখানে কি করব, m equals to 0 বসিয়ে m এর মান যখন 0 তখন আমরা এখানে পাচ্ছি c2, তাহলে c2 এখানে হচ্ছে c0 মাইনাস c0 বাই হচ্ছে r প্লাস 1 এর উপরে হোল স্কয়ার। m এর মান আমরা এখানে 0 বসিয়েছি, m এর মান যদি 1 বসাই তাহলে c3 ইকুয়ালস টু কি হবে, এখানে এখানে হবে c1। তো c1 এর ভ্যালু কত আসছে, c1 এর ভ্যালু কিন্তু আমরা অলরেডি পেয়েছি, c1 ইকুয়ালস টু 0, তাহলে c3 টাও আসলে 0। তারপর আসেন c4 হচ্ছে আমরা m এর মান কত বসিয়েছি, এখানে 2 বসিয়েছি, তাহলে 2 বসালে এখানে c2 আসবে, তো c2 তো এইটা, তো c2 এটা মাইনাস, এটাও মাইনাস হয়ে যাবে কি প্লাস, তাহলে c0 বাই r প্লাস 1 এর উপরে হোল স্কয়ার। আর এখানে আসবে হচ্ছে m এর জায়গায় কত, m এর জায়গায় বসবে হচ্ছে 2, তাহলে হচ্ছে 2 3, তাহলে r প্লাস 3, এটা হচ্ছে আমার c4। তাহলে কয়টা অশূন্য পেলাম, একটা অশূন্য, দুটো অশূন্য পেলাম। আর একটা বের করতে হবে, সেটা কত, c5 আমরা বের করে দেখি, c5। তো c5 আমরা যখন বের করব তখন m এর জায়গায় এখানে 5, m এর জায়গায় এখানে 5 দিলে সরি m এর জায়গায় এখানে দিতে হবে কত, 3 দিলে কত 5, তাহলে 3 বসালে c3 এখানে আসবে, c3 টা শূন্য, সো c5 টাও শূন্য, তাহলে c5 শূন্য। এবার আসুন c6, আমরা অশূন্য 3টা বের করব প্রথমটা বাদে। তো 6 বের করার জন্য এখানে 4 বসাইতে হবে, তাহলে এখানে 4 বসালে এখানে c4, তাহলে মাইনাস c4, তো c4 তো এটা মাইনাস c4 মানে এইটার সামনে মাইনাস বসবে, তাহলে মাইনাস c0 বাই r প্লাস 1 হোল স্কয়ার, r প্লাস 3 হোল স্কয়ার। তারপরে আমার এখানে আসবে হচ্ছে, এখানে যখন 4 বসাই, এখানে যখন 4 বসাই m এর জায়গায় 5, তাহলে r প্লাস 5 হোল স্কয়ার, r প্লাস 5 হোল স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমরা অশূন্য 3টা সি এর মান বের করছি। এই সি এর মানগুলো এবার আমার যে সমাধানটা আমরা ধরে নিয়েছি y ইকুয়ালস টু সামেশন অফ cm x টু দি পাওয়ার r প্লাস m, ওই সমীকরণের মধ্যে এই 3টা অশূন্য মান বসিয়ে দিব আমরা। তো বসিয়ে দেওয়ার পরে একটা সমীকরণ আসবে, সেটার মধ্যে আমরা r এর মানগুলো অর্থাৎ নির্দেশক মূলের মানগুলো বসিয়ে, এই যে এখানে আমরা যে নির্দেশক মূল পাইছি r এর, এই নির্দেশক মূলের মান বসিয়ে সমাধান লিখবো। সমাধান লেখার কৌশলটা আমরা তখন আপনাদেরকে শিখিয়ে দেবো, যে যখন মূল দুটো সেম তখন সমাধানটা কিভাবে লিখতে হয় সেটা আমরা এখানে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ।
সো এখন আমরা কি করব, আমরা এখন 2 নং যেটা আমরা y ইকুয়ালস টু সমাধানটা ধরে নিয়েছি সেখানে মানগুলো বসাবো। তাহলে এখন কি, এখন 2 নং এ c1 c0 c1 c2 ডট 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 এগুলো সবগুলোর মান বসাবো। হ্যাঁ, c2 এর মান বসিয়ে পাই। তো সেটা তো একটা সামেশন কনভেনশন একটা ধারা ছিল, সেই ধারাটার মধ্যে আমরা মান বসাবো। প্রথম হচ্ছে c নট বসবে, সেই ধারাটা কি ছিল, y ইকুয়ালস টু cm x টু দি পাওয়ার m প্লাস r, এটা ছিল। সো এখানে সামেশন ছিল m ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি। তাহলে প্রথম পদটা হবে m c নট দিয়ে, তাহলে প্রথম পদটা c নট দিয়ে, তাহলে আমরা লিখতে পারি যে y ইকুয়ালস টু c নট x টু দি পাওয়ার m প্লাস r, তাহলে m হচ্ছে কত, 0, আর r হচ্ছে 1, তাহলে এটা থাকলো। ঠিক আছে, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে c2, তাহলে c2 কত ছিল, c2 এর ভ্যালু আমরা কত পেয়েছি, আমি বই দেখে লিখি কারণ আমরা c2 তে উপরে লিখেছি, আপনারা জানেন c2 টা কত আছে। তো আমি এখন একটু যেহেতু আমার উপরে নিতে হচ্ছে আমি এটা লিখবো না, আমি এখান থেকে লিখে দিচ্ছি। c2 এর ভ্যালু আসছে হচ্ছে 1 c0 বাই 1 প্লাস r স্কয়ার, তাহলে এখানে হবে প্লাস c0 বাই 1 প্লাস r এর উপরে স্কয়ার c2 ইনটু x টু দি পাওয়ার কি m প্লাস r, m এর মান এখানে কত 2, আর এখানে কি হবে, এখানে হচ্ছে 2 প্লাস r, আই থিংক আপনারা এটা বুঝতে পারছেন। তারপরে c3 শূন্য, সো ওই টার্মটা আমার লেখার দরকার নেই। তারপর c4 এর ভ্যালু এই যে এইটা, তাহলে c4টা কি, c4টা থেকে মাইনাস ছিল না, c4টা মাইনাস ছিল না, c3টা ছিল 0, c1টা ছিল হচ্ছে, c2টা ছিল হচ্ছে মাইনাস, সরি আমরা c2টা মাইনাস ছিল, একটু দেখে আসি আমরা c2 কি ঠিকঠাক লিখেছি, c2 হ্যাঁ মাইনাস দিয়ে লিখেছি, বাট এখানে বসাইতে c2টা মাইনাস বসাইনি। সো c2টা এখানে মাইনাস হবে, এই জায়গাটাতে মাইনাস হবে। ঠিক আছে, ওকে, c1টা 0 ছিল, নো। আচ্ছা, আমরা এখানে মানগুলো বসাই, বসানোর পরে এখন কি আসে দেখি। তাহলে এই মানগুলো এখানে বসালে কি হয়, আমরা তো সিটি এগুলো উপরে লিখেছি, সো এখানে আমি এখন মানগুলো লিখবো। এর জন্য আমি বইয়ের হেল্প নিব, কারণ আমার এখানে তো আমি উপর থেকে টেনে টেনে বারবার লিখবো, এটা খারাপ দেখায়, এটা ভালো দেখায় না, টেনে টেনে দেখাইতে হবে, সো বারবার দেখতে পারবো না, আমি এখানে লিখে দিচ্ছি। সো লিখলে রেজাল্টটা কি হচ্ছে, আমি একটু সরাসরি রেজাল্টটা লিখতেছি। y ইকুয়ালস টু আমাদের কি ছিল, y ইকুয়ালস টু ছিল সামেশন অফ m ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি cm x টু দি পাওয়ার r প্লাস m। ঠিক আছে, এটাই তো ছিল। সো এটাকে যদি আমরা সবগুলা মান এখানে একবার যদি নট বসাই সি নট বসাই, সি নটের ভ্যালু কি ছিল, সি নটের ভ্যালু তো আমরা জানি না, তো সি নটটা এখানে থেকে যাবে। যখন নট বসবে তখন আমার এখানে আসবে হচ্ছে সি নট এক্স টু দি পাওয়ার আর প্রথম পদ, তারপর হচ্ছে c1, তো c1 এর ভ্যালু কত ছিল, c1 এর ভ্যালু আমরা বের করেছি, c1 এর ভ্যালু c1 0 ছিল। তো c2 এর ভ্যালু কত ছিল, এরপরে তাহলে c2 চলে আসবে, c2 এর ভ্যালু ছিল মাইনাস 1/1 প্লাস r হোল স্কয়ার, 1 প্লাস r হোল স্কয়ার ইনটু হচ্ছে x টু দি পাওয়ার 2 প্লাস r, 2 প্লাস r কেন হয়েছে, কারণ ওই যে x টু দি পাওয়ার m প্লাস r ছিল, তো m এর মানে এখানে 2 আর r জায়গায় r রয়ে গেল। তারপর c3 আসবে, তৃতীয় পদ c3 টা শূন্য ছিল, c3 শূন্য, তাহলে c4 এ যাবে, c4 টা আবার মাইনাস ছিল, সো c4 মাইনাস না c4 প্লাস ছিল, সরি, c নট বাই 1 প্লাস r এর উপরে স্কয়ার 3 প্লাস r এর উপরে স্কয়ার, আর এদিকে আর কি ছিল c4 এর সাথে এখানে ছিল হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস r। ঠিক আছে, তারপর c5 তো 0 আমরা দেখেছি, তাহলে c6 কি মাইনাস ছিল, হ্যাঁ c6 টাও মাইনাস ছিল, তাহলে মাইনাস আমরা c6 এর মানটা যেটা পেয়েছি উপরে সেটা এখানে বসিয়ে দিচ্ছি, মাইনাস c নট বাই হচ্ছে 1 প্লাস, কোথায় লিখতেছি আমি কিছু দেখতেছি না, 1 প্লাস r এর উপরে স্কয়ার ইনটু 3 প্লাস r এর উপরে স্কয়ার ইনটু 5 প্লাস r এর উপরে স্কয়ার
তার সাথে আসবে কি, এটা c6 ছিল, তাহলে এখানে হবে x⁶ প্লাস r। তারপরে আমাদের আরো তো টার্ম আছে, আমরা লেখার দরকার নেই, আমরা বলছি অশূন্য 3টা পদ লিখবো, যেটা আমাদের প্রয়োজন আমরা সেটা লিখে ফেলছি। তো এখন আমরা এটাকে বাকিটা কি করব, বাকিটা আমরা ডট 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 দিয়ে বুঝিয়ে দেবো যে এখানে আছে। তাহলে এখানে প্লাস দিয়ে ডট ডট ডট, এখানে বাকিটা দিয়ে আমরা ইকুয়ালস, আচ্ছা ইকুয়ালস টু তো শূন্য লেখার দরকার নেই, কারণ এটা আমাদের সমাধান। সো এটাকে আমরা এখন একটু সিম্পলিফাই করি। এখান থেকে দেখেন, এখানে প্রত্যেকটা পদে x⁴ আছে এবং c0 আছে, প্রত্যেকটা পদে x⁴ এবং c0 আছে, x⁴ এবং c0 প্রত্যেকটা পদে আছে। সো আমরা এখান থেকে প্রত্যেকটা পদ থেকে x⁴ এবং c0 বের করে নিই, এবং এইটাকে আমরা একটা সমাধান বলবো, সেটাকে এই জন্য বার দিয়ে প্রকাশ করব। তাহলে বা y বার ইকুয়ালস টু, আমরা কি c0 x⁴ কমন নিলে আমাদের এখানে থাকতেছে হচ্ছে 1, এই পদে থাকতেছে 1, আর এখানে এই x² থাকবে আর 1 প্লাস r² থাকবে। তাহলে x², এখানে একটা c0 ছিল, তো আমি c0টা দিতে ভুলে গেছি। আচ্ছা এটা হচ্ছে আমার c2, তো c2 তে তো c0 ছিল, হ্যাঁ c2 তে c0 ছিল, আমি লিখতে ভুলে গেছি c0 ছিল। তাহলে c0 আমরা কমন নিয়ে ফেলছি, তাহলে x² বা হচ্ছে 1 প্লাস r তার উপরে হোল স্কয়ার। তারপরে আমাদের আছে এখানের পদে, এই পদে কি হবে, প্লাস x⁴ বাই 1 প্লাস r এর উপরে স্কয়ার ইন্টু 3 প্লাস r এর উপরে স্কয়ার। তারপর হচ্ছে মাইনাস c0 আর x⁴ কমন নিচ্ছি, তাহলে x⁶ 1 প্লাস r এর উপরে স্কয়ার ইন্টু 3 প্লাস r এর উপরে স্কয়ার ইন্টু 5 প্লাস r এর উপরে স্কয়ার। ঠিক আছে, এই টার্মগুলো আমরা এখানে পাই। সো এইটা হচ্ছে আমাদের একটা সলিউশন। ঠিক আছে, এটাকে আমরা এটাকে আমরা কত 3 দিছি আগে, এটা 4 নং হবে, হচ্ছে একটা সলিউশন। এখন আমরা যে বললাম, এই যে নির্দেশক মূল যখন আমার দুইটা সেম আসবে, তখন এই যে এই জায়গাটা y এর এই মানটার মধ্যে r এর মান আমরা একবার বসাবো, তখন যেটা আসবে সেইটা একটা সলিউশনের একটা পার্ট। আর এবার আমরা কি করব, এই জিনিসটাকে অর্থাৎ এইটাকে r এর সাপেক্ষে আরেকবার ডেরিভেটিভ করব, যেটা আসবে সেইখানে আবার r এর মান 1 বসিয়ে সেটা আরেকটা সলিউশন। এবার এই দুটো সলিউশনকে যোগ করব। তাহলে এখন আমরা কি করতে হবে, এবার 4 নংকে r এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে 4 কে r এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই, তাহলে এটা হচ্ছে ডেল y বাই ডেল r, y কে r এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ করছে, ইকুয়ালস টু, এখানে দেখেন r এর সাপেক্ষে করব, তাই তো। তাহলে এই যে এটা আছে x টা এখানে কিন্তু ধ্রুবক করতেছি r এর সাপেক্ষে, তাহলে x টা ধ্রুবক যেহেতু পার্শিয়ালি, মানে আংশিক অন্তরীকরণ যেহেতু r এর সাপেক্ষে, সো এখানে x টা হচ্ছে আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে x টা ধ্রুবক, r টা এখানে চলক হিসেবে কাজ করবে। তার মানে এটা a⁴x, তো a⁴x এর অন্তরীকরণ কি, a⁴x ইনটু ln a, তাহলে x⁴r ইনটু a⁴x ইনটু ln a, তাহলে a কত এখানে, a হচ্ছে x, তাহলে ln x। আশা করছি আপনারা একটু বুঝতে পারছেন। তাহলে a⁴x ইনটু ln a, ওই যে আমরা শিখেছি d বাই dx অফ a⁴x ইকুয়ালস টু a⁴x ইনটু ln a, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করছি। ঠিক আছে, এই টার্মে। তাহলে দেখেন এটা u আর এই পুরোটা হচ্ছে v, তাহলে এটা আমি অন্তরীকরণ করলাম, এই পুরোটা থেকে যাবে, তাহলে পুরোটাকে এখানে রেখে দিই, 1 মাইনাস x² বাই 1 প্লাস r এর উপরে স্কয়ার প্লাস x⁴ বাই হচ্ছে 1 প্লাস r এর উপরে স্কয়ার 3 প্লাস r এর উপরে স্কয়ার, তারপর মাইনাস x⁶ 1 প্লাস r এর উপরে স্কয়ার 3 প্লাস r এর উপরে স্কয়ার 5 প্লাস r এর উপরে স্কয়ার, তারপর হচ্ছে আমার এখানে প্লাস দিয়ে ডট ডট ডট। তো একটা টার্ম এই যে u রেখে, সরি এটা রেখে এটা ডেরিভেটিভ হলো, এরপরে প্লাস দিয়ে এটা থাকবে, অর্থাৎ এই যে এটা থাকবে, এটা ডেরিভেটিভ হবে, তাহলে c0 x⁴r থেকে যাবে, এটা ডেরিভেটিভ। এখন এখানে প্রত্যেকটা টার্মের ডেরিভেটিভ আপনাকে আলাদা আলাদা করে শিখতে হবে। আর আলাদা আলাদা করে কিভাবে শিখবেন, আপনি কি এটা আলাদা আলাদা ডেরিভেটিভ জানেন? আপনি অবশ্যই জানার কথা, সেটা আপনার হয়তো বোধগম্য না। এখন আপনি ইন্টারমিডিয়েট পড়ে আসছেন, বেশি দিন হয় নাই, এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যদি আপনি গ্যাপ দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার হয়তো এই জায়গাগুলোতে একটু সমস্যা থাকতে পারে। তো এই সমস্যাগুলো আমরা আলাদা আলাদা করে দেখাইতে পারি প্রয়োজনে। তো তারপরে আমি এখানে করে দেখানোর চেষ্টা করব, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমরা মূলত কি করতেছি, আমরা এবার এই টার্মকে রেখে এই টার্মটার অন্তরীকরণ করতেছি। তাহলে এই টার্মটার অন্তরীকরণ আমরা ভিতরেই করি, x আর এর সাপেক্ষে, যেহেতু দেখেন আর এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করতেছি, কার সাপেক্ষে,
আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি। এখন এই যে এখানে এখানে আর এটার অন্তরীকরণ সহজ হয়ে যাবে। এই জায়গাগুলোতে আবার গুণাকার আসে না, গুণাকার থাকলে তো অন্তরীকরণ করতে আবার ইউবি মেথড অ্যাপ্লাই করতে হয় ভিতরে। সো এই জায়গাগুলো আমাদেরকে খুব পেইন দিবে, খুব পেইন দিবে। এই কারণে আমি আপনাদেরকে এটা ডেরিভেটিভটা একটু দেখাই। প্রথমে 1 এর অন্তরীকরণ ডেরিভেটিভ আর এর সাপেক্ষে 0 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার, এটার সামনে মাইনাস। সো এটা ডেরিভেটিভ করবো। এটা ডেরিভেটিভ করলে দেখেন আমি এই যে এটা ডেরিভেটিভ করতেছি, 1 এর ডেরিভেটিভ তার সাপেক্ষে 0, এটাটা করে দেখাচ্ছি। এটাকে ডেরিভেটিভ করলে আর এর সাপেক্ষে মাইনাস এক্স স্কোয়ারটা থাকবে, আর এই যে মাইনাস 2টা আসবে উপর থেকে নিচে, আর এখানে হচ্ছে 1 প্লাস আর যেটা সেটার পাওয়ার 1 কমে যাবে, তাহলে -3, আর ভিতরেরটার অন্তরীকরণ আবার হবে আর এর সাপেক্ষে, সো সেটা হয়ে যাবে 1। আশা করছি আপনারা এটা বুঝতে পারছেন। সো আলটিমেটলি থাকতেছে কি 2x স্কোয়ার বাই 1 প্লাস আর এর উপরে কিউব, এটা থাকতেছে। তাহলে এই টার্মটা ডেরিভেটিভ এটা থাকতেছে। আশা করছি আপনারা বুঝছেন। এটাই বই লিখেছে, দেখেন, হ্যাঁ এটাই বই লিখেছে। সো একইভাবে পরেরটা যখন আপনি করবেন, এটা আছে x টু দি পাওয়ার 4, আর এখানে আছে 1 প্লাস আর তার উপরে স্কোয়ার, উপরে একটা মাইনাস হবে 3 প্লাস আর হোল স্কোয়ার তার উপরে মাইনাস। সো এইটা তো ধ্রুবক, তাহলে এই দুটাকে আবার ডেরিভেটিভ করতে গেলে এটা ইউ এটা ভি, তাহলে এটা থেকে এটা ডেরিভেটিভ হবে, তাহলে 1 প্লাস আর তার উপরে হোল স্কোয়ার, এখানে x টু দি পাওয়ার 4 থেকে যাবে, এটা থেকে যাবে, এটা ডেরিভেটিভ। তাহলে এটা ডেরিভেটিভ কি? ডেরিভেটিভ হচ্ছে -2 3 প্লাস আর -3, ঠিক আছে, আর ভিতরটা ডেরিভেটিভ 1। সো এটা থেকে এটা ডেরিভেটিভ হলো, এরপর প্লাস দিয়ে এটা থেকে যাবে, মানে 3 প্লাস আর তার উপরে -2 থেকে যাবে, এটা ডেরিভেটিভ হবে। সো এটা ডেরিভেটিভ কি? ডেরিভেটিভ হচ্ছে -2 1 প্লাস আর হোল টু দি পাওয়ার -3, তাহলে এটা ডেরিভেটিভ হচ্ছে -2 1 প্লাস আর হোল টু দি পাওয়ার -3। তো এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে কি দাঁড়ায়? এটা যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে কি দাঁড়ায়? এটা খুব ডেঞ্জারাস একটা ব্যাপার দাঁড়ায়। আপনি দেখেন একটু ডেঞ্জারাস ব্যাপার দাঁড়ায়। তো ডেঞ্জারাস ব্যাপারটা কি? আমরা একটু হিসাব নিকাশ করে এখানে সরাসরি বসিয়ে দিই। এই যে 1 ডেরিভেটিভ 0, তো এটা ডেরিভেটিভটা আমরা পাইছি হচ্ছে এটা, তাহলে এখানে হবে হচ্ছে কি 2x স্কোয়ার বাই 1 প্লাস আর হোল কিউব। সো এইটা দেখেন, এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, এটা সিম্পলিফাই করলে কি হয়? 1 প্লাস আর হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে 3 প্লাস আর হোল কিউব, তাহলে এগুলো নিচে চলে যাবে, তাহলে এখানে হচ্ছে -2 আছে না, আর এই যে x স্কয়ার আছে, তাহলে -2x টু দি পাওয়ার 4, আর এই যে এরা নিচে চলে যাবে, এরা নিচে চলে গেলে কি হয়? এর নিচে চলে গেলে 1 প্লাস আর এর উপরে স্কয়ার, আর হচ্ছে 3 প্লাস আর এর উপরে কিউব, ঠিক আছে, নিচে চলে গেল। এরপরে এখানে আছে প্লাস, বাট এটা আছে মাইনাস, তো এখানে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এই যে এখানে প্লাস এখানে মাইনাস, এই জন্য এটা মাইনাস, আর এই যে এখানে মাইনাস এখানে প্লাস, এই জন্য এটা মাইনাস। তো এটা মাইনাস এটা মাইনাস, তো এখানে কি হবে? এখানে এই x টু দি পাওয়ার 4, আর এই যে এইদিকে আছে -2, তাহলে -2x টু দি পাওয়ার 4 আসবে, আর নিচে কি আসবে? নিচে আসবে হচ্ছে এটা আর এটা, তাহলে এখানে কি হবে? 3 প্লাস আর হোল টু দি পাওয়ার 2, আর এখানে হচ্ছে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 3। সো এইভাবে আমার হচ্ছে প্রত্যেকটা টার্মকে ইউবি মেথড দিয়ে আমরা করতে হবে। আমি আর লিখলাম না, আপনারা চাইলে এটা করতে পারেন, ঠিক আছে। আমাদের বইয়ে কি করেছে? হ্যাঁ, বইয়ে এরাও 2টা টার্মই করেছে, এরপর আর করেনি, 3 নাম্বার টার্মটা ওরাও করেনি। ওকে ফাইন, এটা আর করার দরকারও নেই, আমরাও করব না। ও মাই গড, না এরা করেছে বা এরা করেছে। তো এই যে ডেরিভেটিভটা, এই ডেরিভেটিভটা আসলে ভাই আপনার জন্য একটু পেইন। আপনি এই ডেরিভেটিভের পেইনটা আপনাকে একটু নিতে হবে। এই যে এই ডেরিভেটিভটা যদি আপনার কেউ বুঝতে অসুবিধা হয়, আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন, আমি আপনাকে লাইন বাই লাইন বই থেকে বুঝিয়ে দিব। কারণ এই জায়গাটা এখানে লিখতে গেলে আপনার অনেকগুলো টাইম নষ্ট হবে, যেভাবে করে 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 সবগুলো বের করে করে দেখাইতে হবে। তো অন্তরীকরণ সোজা জিনিস, আপনারা যারা অন্তরীকরণ একটু এক্সপার্ট তারা এই পর্যন্ত আসছেন আশা করছি। আর যারা অন্তরীকরণ খুব একটা ভালো পারেন না, তারা আশা করছি ফ্রোবেনিয়াস মেথড দেখে ভয় পেয়ে গেছেন, অঙ্কগুলো আপনারা করতে আসেননি। তো যাদের আসলেই এখন আপনি করতে এসে আপনার মনে হলো যে আপনার ভালো লাগছে, আপনি এটা করা উচিত কমপ্লিট, তখন আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করে আপনার বাকি অংশটুকু যে ক্যালকুলেশনটা আছে সেটা যেন আমি আপনাকে করে দিই, সেই জন্য আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, ঠিক আছে। তো এইটুকু পর্যন্ত আমি আশা করছি আপনারা বুঝছেন। এরপরের অংশটুকু আপনারা দেখেন, এখানে জাস্ট অন্তরীকরণ করছে, আর কিছুই না ভাই, এটা অন্তরীকরণ, এটা এটা সিরিয়াসলি এটা লাইক অন্তরীকরণ। সেই অন্তরীকরণটা যদি আপনি পারেন, এবার আপনি যেটা করবেন যে আমরা এই যে এখানে যেটা মান পাইছি, এইটা যে মানটা পাইছি, এই মানটা এইটাকে আমরা দিব হচ্ছে, ধরেন আমাদের উপরেরটা কত 4, এটাকে দিব হচ্ছে আমরা 5। তো এখন সমাধানটা কি? টোটাল সমাধান মানে জেনারেল সলিউশন হচ্ছে y যেটা y ইকুয়ালস টু, প্রথম আমরা এই সলিউশনটাকে y বার বলছি, তো সেখানে এই সি নটটাকে, সেখানে এই সি নটটাকে আমরা বলবো হচ্ছে a। এখানে 1 নং এই যে এইটার সি নটটাকে কি বলবো? a, আর আর এর জায়গায় বসবে কত? 1। তাহলে এই যে y বার এর মধ্যে r ইকুয়ালস টু আমরা 1 বসাবো, এবং এখানে সি নট ইকুয়ালস টু আমরা a বসাবো, বসিয়ে দিয়ে যে মানটা আসবে সেইটা নিব প্লাস, সরি আমি একটু মিস্টেক করছি, আমাদের জেনারেল সলিউশনটা তো আমরা লিখবো এখানে,
সো জেনারেল সলিউশনটা হচ্ছে ওয়াই। জেনারেল সলিউশনটা কি? ওয়াই। ওয়াই ইকুয়ালস টু ওয়াই বার। ওয়াই বার বলতে প্রথম এই লাইনটা, এই লাইনে আমরা কি বলবো, আর এর জায়গায় 1 বসাবো এবং সি নট এর জায়গায় শুধু এ বসাবো, ঠিক আছে? এইটা বসাবো প্লাস প্লাস এই যে তাকে যে ডেরিভেটিভ করলাম আর এর সাপেক্ষে ডেল ওয়াই বার বাই ডেল আর, এই রাশিটার মধ্যে আমরা বসাবো হচ্ছে যে আর ইকুয়ালস টু 1 বসাবো এবং সি নট ইকুয়ালস টু আমরা বি বসাবো। তাহলে সলিউশন আমরা পেয়ে যাব। দেখো এই যে এটার মধ্যে এই লাইনের মধ্যে আমি এই জায়গায় এ বসাবো, আর এর জায়গায় 1 বসাবো, তাহলে পুরো লাইনটা যা আসবে তা এখানে বসিয়ে দেব। আর এই যে এই লাইনের মধ্যে আমরা সি এর জায়গায় সি নট এর জায়গায় বি বসাবো, আর এর জায়গায় 1 বসাবো, যা আসবে তা এখানে বসিয়ে দিব। দুটাকে যোগ করে দিলে যেটা আসবে সেটাই আমাদের জেনারেল সলিউশন। আশা করছি আপনারা এইটুকু ব্যাপার ক্লিয়ারলি বুঝছেন। আর এই বাকি অংশটুকু যদি বুঝতে অসুবিধা হয় দয়া করে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন 0163507039। আপনি আমার ফেইড ব্যাচের স্টুডেন্ট হন বা না হন, আপনাকে আমি রিকোয়েস্ট করবো দয়া করে আপনি এই প্রবলেমটার জন্য এটার জন্য আমাকে এখানে নক করবেন, এটা আমি আপনার কাছে আশা করি, ঠিক আছে? সো এবার চলে আসেন আমাদের এইটার মতো করে আমরা এই প্রোভিনিয়াস মেথড, এই যে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। এটা হচ্ছে আমাদের ব্যাসেলের অন্তরক সমীকরণ। এইটা এগুলো আপনি সবগুলাই করতে পারবেন। সো এই যে কটা আছে এখানে এগুলা করলে, আর এই যে দুটো আমরা করিয়ে দিয়েছি, এগুলা করলে আপনার পরীক্ষায় মোটামুটি আপনি যা আসে অ্যান্সার করে আসতে পারবেন দয়া করে। সো আশা করছি আপনাদের কোনো রকমের এখানে না বোঝার কিছু নেই। বুঝতে অসুবিধা হলে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব বুঝিয়ে দেবার। তো ধন্যবাদ, পরে কোনো ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।